প্র্যাকটিসে আপনাদের সেকেন্ড ক্লাস। এটা প্রথম ক্লাসে আমরা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করেছি, আজকে এটা আমাদের সেকেন্ড ক্লাস। বাট এই বছর আমাদের ল অ্যান্ড প্র্যাকটিস ক্লাসের টেকনিক্যাল ইস্যুসগুলি আমরা একটু চেঞ্জ করব। টেকনিক্যাল ইস্যুসগুলি চেঞ্জ করব মানে হচ্ছে, আমরা যখন কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি তখন আমরা দেখেছি অন্যবারের তুলনায় গত বছরের প্রশ্নটা একটু অন্য ট্রেন্ডের হয়েছে। সেই ট্রেন্ডটা ছিল লর দিকে কিন্তু বেশি, মানে কনসেন্ট্রেশন ছিল। এবং এবং লয়ের ওই পার্টটা থেকে দুইটা প্রশ্ন, দুইটা না, দুইয়ের বেশি সেট কোয়েশ্চেন কমন পড়েছে, এবং প্র্যাকটিসের জায়গা থেকে আপনার সিঙ্গেল কোয়েশ্চেন ওই ওই জায়গাগুলি থেকে বেশি আসছে। সো ল থেকে দুইটা কোয়েশ্চেনের পার্ট কমন পড়েছে, এবং লর পার্টটাকে, এবং হিসাব অনুযায়ী একটু একটু মানে একটু ফ্রিমিলার না, এই টাইপের লতে বেশি কম্পেনসেশন দেওয়া হয়েছে, মানে বেশি প্রেশারাইজ করা হয়েছে। সো আমরা ও, গত বছর বা তার আগ পর্যন্ত বলি যেটা হচ্ছে, আমরা প্র্যাকটিসের উপর বেশি, মানে নলেজ ছিল বা প্র্যাকটিসটাতে বেশি প্রায়োরিটি দিতাম, লটাতে আমরা একটু কম প্রায়োরিটি দিতাম। এই বছর আমরা একটু রিভার্স করব। প্র্যাকটিসটা যেটা আছে এটাকে আমরা যতটুকু পারি সংকীর্ণ করে ফেলবো, যতটুকু আমার জানা দরকার ততটুকুকে আমি রাখবো। বাট লর জায়গাটা আমার এবার একটু ভালো করে আমি, মানে নলেজ গেইন করব। বিশেষ করে কয়েকটা ল আছে যে লগুলি থেকে সাধারণত এবারে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এক নম্বর হচ্ছে, আমরা ব্যাংক কোম্পানি অ্যাক্ট সব সময় ইম্পর্টেন্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা বরাবর ইম্পর্টেন্ট, যদিও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টটাকে আমরা প্র্যাকটিসের আওতায় ধরি, এটা প্র্যাকটিসের আওতায় পড়ে। বাট ব্যাংক কোম্পানি অ্যাক্ট, তারপরে কন্ট্রাক্ট অ্যাক্টটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। ব্যাংক কোম্পানি অ্যাক্ট, তারপরে কন্ট্রাক্ট অ্যাক্ট, তারপরে হচ্ছে কোম্পানি অ্যাক্ট, তারপরে হচ্ছে এএমএল সিএফটি মানে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট, তারপরে হচ্ছে ফরেন ট্রেড রিলেটেড যেই অ্যাক্ট আছে, ফেরা, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট, সেইটা, স্ট্যাম্প অ্যাক্ট, তারপরে হচ্ছে আপনারা জানেন ওই যে শেষের দিকে আমরা পড়ি যে মানিলন কোর্টে যদি কেস করতে যায় সেক্ষেত্রে কি করতে হবে, এই রিলেটেড একটা অ্যাক্ট। তারপরে হচ্ছে আপনার আইসিটি রিলেটেড একটা অ্যাক্ট আছে, আইসিটি রিলেটেড অ্যাক্ট। তারপরে গত বছর যদিও এটা অনেক পেছিয়ে পেছিয়ে টেছিয়ে আসছে, সেটা হচ্ছে কেউ যদি ইনসলভেন্ট হয়ে যায়, ইনসলভেন্ট হওয়ার ক্ষেত্রে রেগুলেশনস নিয়ে একটু এরকম প্রায় 10টার মতো অ্যাক্ট আছে। যে অ্যাক্টগুলি মোটামুটি আমরা তো, ধরেন ব্যাংক কোম্পানি একটা একটু ডিটেল পড়বো, অন্য অ্যাক্টগুলির কনসেপ্ট আমরা নিব, মানে অ্যাক্ট নিয়ে আমাদের একটা শিট আমরা রেডি করব। যেই অ্যাক্টের শিটটা আমরা শুধু অ্যাক্টগুলিকে সুন্দর করে পড়বো, ওখানে আমাদের টার্গেট হবে অ্যাক্টগুলিকে ভালো করে মাথায় রাখা। এবং আমি কম্পেনসেট করব, এবং আমি আপনাকে মানে এনকারেজ করব যে ওই অ্যাক্টের ওই জায়গাটা সুন্দর করে পড়া, মানে ব্রড কোয়েশ্চেনটা আপনি ওখান থেকে কভার আপ করে ফেলবেন। ইভেন দো সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু অ্যাক্টের ওই জায়গা থেকে প্রশ্ন আসে। সুতরাং একটাকে প্রায়োরিটি দিতে হবে। আর মানে এক মানে লর সাইডটার কথা বলছি, আর প্র্যাকটিসে যেটা আছে সেটাকেও আমি, প্র্যাকটিসের জায়গাটাকেও আমি মানে ইয়ে করব। কারণ প্র্যাকটিসটাও আমার জন্য মানে ইম্পর্টেন্ট। বিকজ প্র্যাকটিসের জায়গা থেকেও তো আসলে প্র্যাকটিসটা না বুঝলে তো আমি লয়ের জায়গাটা আসলে বুঝতে পারবো না। মানে লটা, লয়ের উপর তো বেস করে প্র্যাকটিসটা ডিপেন্ডেবল। সো প্র্যাকটিসটা যদি আমি ঠিকঠাক করে কাভার আপ করতে না পারি তাহলে এইটা আমার জন্য একটু একটু ডিফিকাল্ট হবে, একটু ডিফিকাল্ট হবে। সেজন্য প্র্যাকটিসটার দিকেও আমার একটু খেয়াল রাখতে হবে। আমরা ফান্ডামেন্টালি কিছু জিনিস জানা দরকার, যেগুলি আমাদের প্রশ্ন আকারে আমরা এখন যেটা পড়ছি আজকে, বা যেহেতু আপনাদেরকে আমাদের মানে ল অ্যান্ড প্র্যাকটিসের সাথে পরিচয় করাতে হবে, সেজন্য আমি প্রথম দিনে আজকেতে লতে ঢুকি নাই। বাট আমরা লটা হাইলাইট করবো। আমরা যেটা করব সেটা হচ্ছে, আই প্ল্যান দুইটা ক্লাস, আজকের ক্লাস এবং পরের ক্লাসটা প্র্যাকটিসের মোটামুটি জায়গাটা আমি শেষ করব। সবকিছু পড়ার দরকার নাই, হাইলাইটের জায়গাটুকু শেষ করব, হাইলাইটের জায়গাটুকু শেষ করব। 3 নম্বর ক্লাস থেকে আমরা লতে চলে যাব, 3, 4, 5, 6, চারটা ক্লাস হবে লর। 1 আর 2 এটা হবে প্র্যাকটিসের। 6 নম্বর ক্লাসে যাওয়ার পরে এবার আমরা সিঙ্গেল কোশ্চেন অন্য অন্য জিনিসগুলি মিলিয়ে আমরা অ্যানালাইসিস করে সাজেশন বেসড ডিসকাশনে চলে যাব। তাহলে 1 এবং 2, এই 2 দিন হচ্ছে আমার ল প্র্যাকটিস রিলেটেড ইস্যুস, কারণ প্র্যাকটিসটা আপনারা বেশি জানেন, লটা বেশি জানেন না।
মানে আপনাকে যদি বলি পার্সোনালি যে আপনি কোন জায়গাটা ভালো জানেন, আপনি বলবেন যে আপনি দেখেন প্র্যাকটিসই ভালো জানেন। আপনার প্র্যাকটিসের মধ্যে পড়ে বাংলাদেশে কতগুলি ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংকের রোল কি, কমার্শিয়াল ব্যাংকগুলির রোল কি, তারপরে হচ্ছে কাস্টমার ব্যাংকের রিলেশনশিপ বলতে কি বোঝায়, তারপরে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্ট ওপেনিং কিভাবে করা হয়, ডরমেন্ট অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, পে অর্ডার কিভাবে করতে হয়, পেইং ব্যাংকের রেসপন্সিবিলিটি কি, কালেক্টিং ব্যাংকের রেসপন্সিবিলিটি কি, তারপরে হচ্ছে ডিসিএফসিএল বলতে কি বোঝায়, তারপরে ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্ট আছে, মাইনর অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, ওই সকল অ্যাকাউন্ট কিভাবে করা হয়, ডুপ্লিকেট পে অর্ডার করবো কিভাবে, তারপরে হচ্ছে চেক ক্রসিং মানে কি, চেক ক্রসিং কিভাবে থাকতে হয়, চেক ক্রসিং কয় রকম, এন্ডোর্সমেন্ট বলতে কি বোঝায়, এন্ডোর্সমেন্ট কয় রকম। এই সকল জিনিস কিন্তু মূলত প্র্যাকটিসের পার্ট। এবং ল অ্যান্ড প্র্যাকটিসের এই প্র্যাকটিস জায়গাগুলি আমরা বেশি ইউজ টু। আমি এতক্ষণ যে টপিকসগুলি নিয়ে আলোচনা করেছি বা বলেছি উইদিন শর্ট, এই টপিকসগুলি নিয়ে সিঙ্গেল সিঙ্গেল কোয়েশ্চেন থাকে, এগুলি নিয়ে আমরা আলোচনা করব প্রথম দুইটা ক্লাসে। 3 থেকে 6 পর্যন্ত আমরা কমপ্লিটলি লতে চলে যাব। তখন আমাদের রেগুলার কোনো ডিসকাশন হবে না, শুধু ল নিয়ে আমরা ডিসকাশন করব। আমরা চেষ্টা করব লর ডিসকাশনটা একটু টাফ হয়, আমরা চেষ্টা করব আপনাদের সাথে পরিচয় করানোর জন্য সোজা করে, এবং যেই যে লটা একটু ডিটেল আলোচনা করা দরকার সেইখানে শুধু ডিটেল আলোচনা করব, আদারওয়াইজ আমরা ডিটেল লতে যাব না, বাট লর কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করব। সো 1 নাম্বার ক্লাস আমাদের এখন, আমরা আসলে প্র্যাকটিসে যাব। প্র্যাকটিসে প্রথম প্র্যাকটিসটাই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ব্যাংকের অ্যাক্টিভিটিস নিয়ে আমরা আসলে আলোচনা করব, এবং এটা খুব দ্রুত করে যাব। মানে ম্যাক্সিমাম জায়গায় মনে রাখবেন যে এই কোয়েশ্চেন নাম্বার একটা আপনার পরীক্ষায় একটা সিঙ্গেল কোয়েশ্চেনের জন্য আসতে পারে, একটা দুইটা এমসিকিউ বা সিঙ্গেল অ্যান্সারের জন্য আসতে পারে, এর বাইরে এই প্রশ্নটা ব্রড কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট না। সুতরাং এটা শুধু আপনি যদি কনসেপ্টটা ক্লিয়ার করেন আল এনাফ। প্রথমে পড়ছি, হোয়াট ইজ সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, শিডিউল ব্যাংক, নন শিডিউল ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলতে কি বোঝায়, ইসলামী ব্যাংক বলতে কি বোঝায়, মার্চেন্ট ব্যাংক এবং ইনভেস্টমেন্ট ব্যাংক বলতে কি বোঝায়, সব ডেফিনিশন। শিডিউল ব্যাংক, শিডিউল ব্যাংক হচ্ছে যে সকল ব্যাংক ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 এবং তার অ্যামেন্ডমেন্ট 2003-এর উপর বেস করে যে সকল ব্যাংক প্রতিষ্ঠিত তাদেরকে শিডিউল ব্যাংক বলে। নন শিডিউল ব্যাংক, যে সকল ব্যাংক স্পেশাল পারপাস সার্ভ করার জন্য প্রতিষ্ঠিত, যারা ব্যাংক কোম্পানি অ্যাক্টের নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠিত না, তাদেরকে বলা হয় নন শিডিউল ব্যাংক। খুব সোজা কাজ। শিডিউল ব্যাংক হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট এবং তার যে সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্টস আছে সেগুলির উপর বেস করে প্রতিষ্ঠিত। নন শিডিউল ব্যাংক হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট এবং তার সাবস্টিটিউট অ্যামেন্ডমেন্টের উপর প্রতিষ্ঠিত না। 2 নাম্বার, নন শিডিউল ব্যাংকগুলির এখানে অনেকগুলি এক্সাম্পল বলা হয়েছে, আনসার ভিডিপি ব্যাংক, কমার্শিয়াল কর্মসংস্থান ব্যাংক, গ্রামীণ ব্যাংক, জুবলি ব্যাংক, পল্লী সংস্থান ব্যাংক, এগুলি আমরা জানি, নামগুলি শুধু মনে রাখবো, ডিটেল পড়ার দরকার নাই। আমি বলছি শীটটা আপনারা হালকাভাবে নেবেন, আমি আপনাদের একটা কনসেপ্ট দিতে হবে, কমপ্লিট প্রিপারেশনের জন্য একটা কনসেপ্ট লাগবে, দ্যাটস ওয়াই আমি সেই কনসেপ্টটা এখানে নিয়ে আসছি। শিডিউল ব্যাংক, আমাদের দেশে 62টা শিডিউল ব্যাংক আছে, এর মধ্যে স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক আছে 6টা। স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক 6টার মধ্যে অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং বেসিক ব্যাংক হচ্ছে স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক। এর মধ্যে বেসিক ব্যাংক একটা স্পেশাল ক্রাইটেরিয়া নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সরি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একটা বিশেষ ক্রাইটেরিয়া নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আগে যেটা বিডিভিএল ছিল, পরে সেটা নাম পরিবর্তন করে যে ক্যাটাগরিতে আনা হয়েছে সেটার কথা এখানে বলা আছে, এটা আপনি স্পেশালি একটু মনে রাখবেন। অর্থাৎ স্টেট ওন ব্যাংক যে 6টা আছে, সেই 6টার মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকটা একটু মনে রাখা দরকার, কারণ এটা নিয়ে চাইলে এমসিকিউ বা অন্য কোনো প্রশ্ন দিতে পারে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে আসলে হয়েছে যেটা, এটা এস্টাবলিশড হয়েছে 2009 সালে থ্রু দ্য মার্জার অফ টু স্টেট ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, একটা হচ্ছে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিএফএস, বাংলাদেশ শিল্প ব্যাংক, এই দুইটা, বাংলাদেশ শিল্প ব্যাংক এন্ড বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, এই দুইটাকে একত্রে করে বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। স্পেশাল ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক হিসেবে আমরা 3টা ব্যাংকে স্পেশালাইজড ব্যাংক হিসেবে ট্রিট করি, সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, যারা স্পেশাল অ্যাক্টিভিটিস পারফর্ম করার জন্য ইনক্লুডেড। প্রাইভেট ব্যাংক হিসেবে 43টা প্রাইভেট ব্যাংক আছে, এর মধ্যে কনভেনশনাল ব্যাংক আছে 33টা, ইসলামী ব্যাংক আছে 10টা, যারা শরিয়া ব্যাংকিং হিসেবে কার্যক্রম পরিচালনা করে। এই প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের মধ্যে এখন আবার যে 5টা ব্যাংকে একটা করে সমন্বিত ইসলামী ব্যাংক নামে যে একটা ব্যাংক প্রতিষ্ঠিত করেছে, সেটাও আপনারা এখানে এখনো পর্যন্ত পড়ে রাখবেন, কারণ এটা মানে আমরা শুনছি এটা ডিবলিশ হবে, বাট এখনো আমরা আসলে এটা কোনো কনফার্মেশন পাইনি। সো আপনার জন্য এটাই আপডেট যে 5টা ইসলামী ব্যাংক মিলে সমন্বিত ইসলামী ব্যাংক নামে আরেকটা ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে।
যেটা আমাদের নতুন করে প্রতিষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকগুলির নাম এখানে দেওয়া আছে, এক নজর দেখে নিতে পারেন। ডিজিটাল কমার্শিয়াল ব্যাংক, আমাদের ডিজিটাল কমার্শিয়াল ব্যাংকের পারমিশন দেওয়া হয়েছে একটাকে, সেটা হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক, যদিও এইটার পারমিশন নিয়ে এখন মানে দোটানা আছে। নতুন অনেকগুলি ব্যাংকে ডিজিটাল ব্যাংক হিসেবে ইমপ্লিমেন্ট করার কার্যক্রম পরিচালিত হচ্ছে, এখনো পর্যন্ত ফাইনাল অ্যানাউন্সমেন্ট আমরা পাইনি। ফরেন কমার্শিয়াল ব্যাংক, আমাদের দেশে 9টা ফরেন কমার্শিয়াল ব্যাংক তাদের অপারেশন পরিচালনা করে। এটা হচ্ছে ব্যাংক। যত ধরনের ব্যাংকের কথা বলা আছে, রুল অফ থাম একদম একদম ইজি ওয়েতে আপনি সবগুলি ব্যাংকের নাম বা ব্যাংকের ডিটেইলগুলি একবার একটু দেখে নিতে পারেন। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে যে সকল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আপনি সবাই মনে রেখেন, আমি যদি মিস করি কোনো কারণে, ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 2023টা ভালো করে পড়তে হবে আপনাদের এবারে, মানে ওই লর মধ্যে কোম্পানি অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এবং ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট, এটা থেকে আপনাদের এবার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে ফাইন্যান্স কোম্পানিজ আর দোজ অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হুইচ আর লাইসেন্সড আন্ডার দ্য ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট। ব্যাংক কোম্পানি অ্যাক্ট না, ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টের উপর বেস করে যারা লাইসেন্স প্রাপ্ত হয়েছে তাদেরকে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলে। ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে পার্থক্য আছে। আমাদের এখানে অনেকগুলি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বলা আছে, এখন পর্যন্ত কয়টা আছে, কয়টা ডিমলিশ হয়েছে, কয়টার কি অবস্থা সেটা এখানে বলা হয়েছে। মেজর ডিফারেন্স বিটুইন ব্যাংকস এন্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ফাইন্যান্সিয়াল ব্যাংক এবং নন ব্যাংক, এটা কিন্তু পার্থক্যের জন্য ইম্পর্টেন্ট। ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে পার্থক্য, 2 মার্কসের পার্থক্য যেগুলি আছে সেইগুলিতে এইখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, এবার আমরা আসি যে ব্যাংক, ফরেন কারেন্সি ক্যানট ইস্যু চেক, মানে ফাইন্যান্সিয়াল, নর্মালি ফাইন্যান্স কোম্পানির উপর বেস করে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যানট ইস্যু চেক আর পে অর্ডার, ডিমান্ড ড্রাফট ইত্যাদি করতে পারে না, যেগুলি ব্যাংক পারে। অর্থাৎ চেক, পে অর্ডার, ইস্যু, ব্যাংক ড্রাফট, এগুলি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইস্যু করতে পারে না, বাট সেটা ব্যাংক পারে। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যানট রিসিভ ডিমান্ড ডিপোজিট, ডিমান্ড ডিপোজিট মানে হচ্ছে নগদ টাকা রিসিভ করতে পারে না, যেটা ব্যাংক পারে। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যানট ইনভলভ ইন ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন, কিন্তু ব্যাংক পারে। মূলত 3টা পার্থক্য। এবার যদি ব্যাংক আর নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে পার্থক্য এক্সাম্পল দেন, ডিবিএইচ ফাইন্যান্স, পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স, পিএলসি, আইপিডিসি, এগুলি সবই হচ্ছে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ব্যাংক বললে আল আরাফা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক বলতে পারেন। পার্থক্য আমরা মূলত 4টা পার্থক্য দিচ্ছি, মানে পড়ছি। একটা হচ্ছে চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, এগুলি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করতে পারে না, ব্যাংক করতে পারে। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোনো ধরনের ডিমান্ড ডিপোজিট নিতে পারবে না, কিন্তু ব্যাংক ডিমান্ড ডিপোজিট নিতে পারবে। ফরেন কারেন্সি ডিলিংস নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করতে পারে না, ব্যাংক করতে পারে। 3টে মূল পার্থক্য। এর পাশাপাশি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এক্সাম্পল হচ্ছে ডিবিএইচ ফাইন্যান্স এবং আইডিএলসি, ইটিসি। আর ব্যাংকের এক্সাম্পল হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, যা বলেন না কেন। এটা হচ্ছে ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে পার্থক্য। কেউ কি পার্থক্যটা বলতে পারবেন আবার নিজে নিজে? কেউ একজন, এনিওয়ান? ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে ফাহিম পার্থক্য? বলছিলাম। জি, প্লিজ। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মানে এনবিএফআই হচ্ছে আপনার চেক ইস্যু করতে পারে না, পে অর্ডার ইস্যু করতে পারে না, ডিমান্ড ড্রাফট করতে পারে না, বাট একটা ব্যাংক চেক, পে অর্ডার এবং ডিমান্ড ড্রাফট ইস্যু করতে পারে। এনবিএফআই ক্যাশ টাকা বা ডিমান্ড ডিপোজিট রিসিভ করতে পারে না, যেটা ব্যাংক করতে পারে। আবার ফরেন ট্রানজাকশনে এনবিএফআই ইনভলভ হতে পারে না, যেটা ব্যাংক ফরেন ট্রানজাকশন বা ট্রেড ট্রানজাকশন করতে পারে। দেন এক্সাম্পল যদি আমরা বলি, এনবিএফআই এর এক্সাম্পল হচ্ছে আইডিএলসি ফাইন্যান্স, ডিপিএইচ ফাইন্যান্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এগুলা। আর ব্যাংকের এক্সাম্পল হচ্ছে এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এটসেট্রা। ভেরি গুড, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। এটা কেন জিজ্ঞেস করলাম, এটা পার্থক্য আকারে আসতে পারে, এই জন্য আমি এটা জিজ্ঞেস করলাম। এবার চলে আসি তারপরে, 2টা ইস্যুস আছে, এই 2টা পার্থক্য আকারে আসতে পারে, ছোট্ট পার্থক্য, বা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। একটা হচ্ছে মার্চেন্ট ব্যাংক আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংক। মার্চেন্ট ব্যাংক কি কাজ করে, ইনভেস্টমেন্ট ব্যাংক কি কাজ করে, এটা কিন্তু খুব অনেক ডিটেইল। হ্যাঁ, আমরা অত ডিটেইলে যাব না, আমরা জাস্ট হালকা যতটুকু জানি ততটুকু ছোট্ট একটা জায়গা একটু কাজ করে রাখবো। Merchant bank is a non-depository financial institution that provide a range of specialized financial services to business and large organizations such as merchant bank
তার অধীনস্থ যে সকল বিজনেস বা লার্জ অর্গানাইজেশনকে সাধারণত এই চারটা সার্ভিস দেয়: ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যান্ড কর্পোরেট অ্যাডভাইজারি সার্ভিস এটা দেয়। ইস্যু ম্যানেজমেন্ট মানে হচ্ছে মার্চেন্ট ব্যাংক তাদের ফান্ডকে রেজ করার জন্য বিভিন্ন ধরনের মার্কেটে শেয়ার ছাড়ে, সেই শেয়ার ইস্যু করা রিলেটেড দায়িত্বগুলি মার্চেন্ট ব্যাংক নেয়। এটা হচ্ছে ইস্যু ম্যানেজমেন্ট কাজ। আন্ডার রাইটিং, আন্ডার রাইটিং হচ্ছে ধরেন একটা মার্চেন্ট ব্যাংক কোনো একটা কোম্পানির সাথে কথা বলে তাদের 10 লাখ শেয়ার ইস্যু করলো। এখন কোম্পানি চিন্তা করলো 10 লাখ শেয়ারের একটা শেয়ার 10 টাকা করে বিক্রি করলে মার্কেট থেকে তারা 10 কোটি টাকা ফান্ড নিতে পারবে। কিন্তু দে আর কনফিউজ, দে আর নিউ কোম্পানি ইন দ্য মার্কেট, সো দে আর কনফিউজড অ্যাবাউট দেয়ার সেলিং। দে থিঙ্ক দ্যাট যে আমরা আমাদের আসলে 10 লাখ শেয়ার একত্রে সেল হবে কিনা। তখন তারা মার্চেন্ট ব্যাংক তখন তাদেরকে একটা একটা এডিশনাল রোল দেয়, তাদেরকে বলে ঠিক আছে তোমার এই শেয়ারটা মার্কেটে নিয়ে আসো, এই শেয়ারের অবিকৃত যত অংশ থেকে যাবে সেটা আমি কিনে নিব। মার্কেটে যতটুকু সেল হবে পুরোটা সেল হলে তো হলো, বাট মার্কেটে যতটুকু সেল হবে না ততটুকু অংশ আমি কিনে নিব। এই যে কিনে নেওয়ার ওই কন্ডিশনটাকে বলা হয় আন্ডার রাইটিং। আমি ছোট করে বলছি, এটা আমি ব্যাখ্যা করলে এক্সাম্পল দিয়ে অনেক লম্বা ব্যাখ্যা করতে পারবো, বাট আমি ওই ব্যাখ্যায় যেতে চাচ্ছি না, বিকজ এই প্রশ্নটা আপনাদের শুধু জানার জন্য, হাইস্ট একটা পার্থক্যের জন্য, এর বেশি কিছু না, এজন্য আমরা আর এটাতে ডিটেল ঢুকছি না। পোর্টফোলিও ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট মানে অনেক বড় প্রতিষ্ঠানের অনেক পোর্টফোলিওতে, মানে পোর্টফোলিও মানে স্টেটমেন্টে অনেক ধরনের ট্রানজেকশন থাকে। ধরেন প্রাণ আরএফএল কত প্রোডাক্ট সেল করে, তাদের পোর্টফোলিও অনেক বড়। শেয়ার মার্কেটে যারা আছে অনেকেই আসেন শেয়ার মার্কেটে 5-10 রকমের শেয়ার কিনেন বিক্রি করেন। এই ধরনের বড় কোম্পানির পোর্টফোলিওটাকে ম্যানেজ করা, কোনটা বাই করবে, কোনটা সেল করবে, কোনটার কি অবস্থা, কোনটার স্ট্যাটাস কি, কোনটার ম্যাচুরিটি কবে, অ্যানালাইসিস করার কাজটা মার্চেন্ট ব্যাংক করে। প্লাস কর্পোরেট অ্যাডভাইজারি সার্ভিস, বড় কোম্পানিগুলি যদি কোনো সার্ভিস রিলেটেড ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ফাইন্যান্সিয়াল কোনো জায়গায় তারা ফান্ড ইউটিলাইজ করতে চাচ্ছে, কোনো জায়গায় ফান্ড দিতে চাচ্ছে, এই অবস্থায় তারা কি করবে, এই অ্যানালাইসিস গুলিও মার্চেন্ট ব্যাংক করে থাকে। সো মার্চেন্ট ব্যাংক তিনটা কাজ, চারটা কাজ করে। একটা হচ্ছে ইস্যু ম্যানেজমেন্ট, শেয়ার ইস্যু ম্যানেজমেন্টের কাজ করে, আন্ডাররাইটিং এর কাজ করে, পোর্টফোলিও ম্যানেজমেন্টের কাজ করে, এবং কর্পোরেট অ্যাডভাইজারি প্রদান করে কাকে, বড় বড় কোম্পানিগুলিকে। মার্চেন্ট ব্যাংকগুলি ডিলিং করার অথরিটি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। Merchant banking Bangladesh are licensed by the Bangladesh Security and Exchange Commission, and they are subject to regulatory requirement to ensure their operation. So এটা আবার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মার্চেন্ট ব্যাংক রেগুলেট করে কে? বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশে এখন পর্যন্ত 66টা মার্চেন্ট ব্যাংক আছে, তার মধ্যে কয়েকটার এক্সাম্পল দেওয়া হয়েছে। এক্সাম্পল কয়টা আছে এই ইনফরমেশনগুলি সাধারণত আপনাদের পরীক্ষায় আসবে না। ইনভেস্টমেন্ট ব্যাংক লাইক অ্যাজ মার্চেন্ট ব্যাংক, বাট মার্চেন্ট ব্যাংকের মতো এত স্পেসিফিক অ্যাক্টিভিটিস করে না। ওরা আসলে ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিতে বেশি কাজ করে, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্ট এবং ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাডভাইজারি প্রদান করা হয় যেসব ব্যাংকের মাধ্যমে, তাদেরকে বলা হয় ইনভেস্টমেন্ট ব্যাংক। ইনভেস্টমেন্ট ব্যাংকও বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের লাইসেন্স প্রাপ্ত। ডিফারেন্স বিটুইন মার্চেন্ট ব্যাংক অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংক, দুইটা ব্যাংকের মধ্যে পার্থক্য 2 মার্কসের জন্য এটা ইম্পর্টেন্ট, আমরা অলরেডি আলোচনা করেছি। ইন বাংলাদেশ, মার্চেন্ট ব্যাংক অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংক while both involved in corporate finance differ in their focus and activity, তাদের ফোকাস এবং অ্যাক্টিভিটিতে তারা আসলে ডিফার। Merchant Bank often concentrate on long-term investment and provide advisory service, while investment bank primarily facilitate capital raising through underwriting and trading securities, অর্থাৎ এটা শর্ট টার্ম ইনভেস্টমেন্টে কাজ করে ইনভেস্টমেন্ট ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক, তারপরের কোয়েশ্চেন সেন্ট্রাল ব্যাংক। সো এইটুক পর্যন্ত আমার আসলে মূল পড়া হচ্ছে শিডিউল নন শিডিউল ব্যাংকের মধ্যে পার্থক্য কি, তারপরে হচ্ছে মার্চেন্ট ব্যাংক এবং ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে পার্থক্য কি, তারপরের প্রশ্ন হচ্ছে ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে এখন পর্যন্ত পড়ার পার্থক্য কি। সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড ইট ফাংশন, আমরা নিজের ওদের মতো করে একটু আলোচনা করে যাব। সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড ইটস ফাংশন, এইটাতে আমরা যারা এমএফএস ক্লাস করেছেন অলরেডি এই প্রশ্নটা আমরা সেখানে আলোচনা করেছি। এমএফএস ক্লাস করেন নাই কেউ আছেন? সেকেন্ড লাস্ট ডেতে ক্লাসটা করেন নাই কেউ আছেন এখানে? অথবা শুধু ল ক্লাস করছেন, এমএফএস ক্লাস করেছেন, মানে শুধু ল ক্লাস করছেন, কে আছেন? এমএমএস টা আমি লাস্ট আছি। সেট করতে পারি। অনেকে আছে। আমি আছি স্যার, ল আচ্ছা, ক্লাস। কালকে লটা কালকে এমএফএস ক্লাস করেছেন, কে আছেন? কেউ আছেন বোল্ডলি বলতে পারবেন যে আমি আছি ভাইয়া? আছেন?
অনেকেই ছিলেন। এখন চিন্তা করছেন যে ভাইয়া যদি বলি যে এখন আমি ছিলাম, তাহলে বলবে যে যে গতকালকে তো এই প্রশ্নটা পড়িয়েছে, দেখি যে আপনি একটু বলেন তো। ভাইয়া এমএফএস এ ছিলাম গতকালকে। আচ্ছা, এমএফএস এ গতকালকে ছিলাম, আমরা এমএফএস এই প্রশ্নটা পড়িয়েছি যে সেন্ট্রাল হ্যাঁ। ব্যাংক আসলে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেন্ট্রাল ব্যাংকের ফাংশন কি। ফাংশনগুলি খুব ছোট, সিম্পল করে আমরা যদি আলোচনা করি তাহলে শুধু মনে রাখার জন্য, মানে জাস্ট মনে রাখার জন্য। সেন্ট্রাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 16 ডিসেম্বর 1971 সালে। এইটা বাংলাদেশ ব্যাংকের একটা অডিয়েন্স প্রেসিডেন্সিয়াল অডিয়েন্স বলা হয়। প্রেসিডেন্সিয়াল অডিয়েন্সের 127 নম্বর অনুচ্ছেদের ক্ষমতা বলে সেন্ট্রাল ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছে। সেন্ট্রাল ব্যাংক আমাদের কেন্দ্রীয় ব্যাংক, যে ব্যাংকের প্রাইমারি রোল হচ্ছে তার অধীনস্থ যত ব্যাংক আছে সকল ব্যাংককে সুপারভাইজ এবং মনিটর করা। সেন্ট্রাল ব্যাংকের ফাংশন, সেন্ট্রাল ব্যাংক কি কি ফাংশন অ্যাপ্লাই করে? সেন্ট্রাল ব্যাংকের প্রথম ফাংশন হচ্ছে মনিটারি পলিসি অ্যাপ্লাই করা। মনিটারি পলিসি অ্যাপ্লাই করা, মনিটারি পলিসির সাথে আরেকটা পলিসিও কাকতালীয়ভাবে যোগাযোগ হয়ে যায়, চলে আসে। একটা পলিসির নাম হচ্ছে ফিসকাল পলিসি, নাম শুনেছেন হয়তো। মনিটারি পলিসি হচ্ছে সেন্ট্রাল ব্যাংক এটাকে ইমপ্লিমেন্ট করে, এক্সিকিউট করে। মনিটারি পলিসিতে থাকে কোনো একটা দেশে মানি সাপ্লাইটা, অর্থের যোগানটা কেমন হবে, ইনফ্লেশন রেটটা কেমন হবে, মার্কেটের ইন্টারেস্ট রেটটা কেমন হবে, এই প্ল্যানগুলি থাকে মনিটারি পলিসিতে। ফিসকাল পলিসিতে থাকে কোনো একটা গভর্নমেন্ট, কোনো একটা কান্ট্রির গভর্নমেন্ট এক বছরে তার আয়, ব্যয়, কোন কোন জায়গায় থেকে আয় পাবে, কোন কোন জায়গা থেকে ব্যয় পাবে, সেই হিসাবগুলি যেখানে বলা থাকে সেটার নাম হচ্ছে ফিসক্যাল পলিসি। ফিসক্যাল পলিসিটা হচ্ছে গভর্নমেন্টের পলিসি, মনিটারি পলিসিটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের পলিসি। সো সেন্ট্রাল ব্যাংকের একদম প্রথম কাজ হচ্ছে মনিটারি পলিসিটা ইমপ্লিমেন্ট করা, 1 নম্বর কাজ। 2 নম্বরে হচ্ছে কারেন্সি ইস্যু অ্যান্ড ম্যানেজ করা, অর্থাৎ নোট ছাপানো, টাকা বানানো, এটাকে সুন্দর ভাষায় বলে টাকা বানানো, নোট ইস্যু করার কাজটা করে, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে হচ্ছে আমাদের দেশে যত ধরনের পেমেন্ট সিস্টেম আছে, ক্লিয়ারিং বলেন, আরটিজিএস, এনপিএসবি, ক্যাশ, এই টাকার পেমেন্ট সিস্টেমটাকে মনিটর করে। 4 নম্বরে হচ্ছে গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করেন। গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করেন, অর্থাৎ গভর্নমেন্টের বিভিন্ন দায় দেনা, ঋণ, অ্যাডভাইস প্রদান করার ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করেন। 5 নম্বর, কমার্শিয়াল ব্যাংকগুলির ব্যাংক হিসেবে কাজ করেন, এবং সেটা হচ্ছে লেন্ডার অফ লাস্ট রিসোর্ট হিসেবে কাজ করেন। অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকগুলি ঋণের দরকার হলে অথবা কোনো কারণে ক্যাপিটাল শর্টফল হলে সেন্ট্রাল ব্যাংকের দ্বারস্থ হয়, সেন্ট্রাল ব্যাংক তখন তাদেরকে সেই জায়গায় কম্পেনসেশন প্রদান করে। ফরেন কারেন্সি ডিল করে, দেশের যত ধরনের বৈদেশিক বাণিজ্য আছে তার জন্য যতটুকু ফরেন কারেন্সি দরকার ততটুকু ফরেন কারেন্সি ডিল করা, অ্যারেঞ্জ করা, ম্যানেজ করা, রিটেন করার কাজ সেন্ট্রাল ব্যাংক করে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন রকম নিয়ম নীতি, পলিসি, প্রসিডিওর অ্যাপ্লাই করে অন্য সকলকে সেন্ট্রাল ব্যাংকের নির্দিষ্ট নিয়মে এনে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা এনশিওর করার চেষ্টা করে। মোটামুটি এতটুকুই। অনেকগুলি কাজ আছে। প্রথম হচ্ছে মনিটারি পলিসি অ্যাপ্লাই করা, 2 নম্বরে হচ্ছে নোট ইস্যু করা, 3 নম্বরে হচ্ছে কান্ট্রির পেমেন্ট সিস্টেমটাকে ওয়ার্কেবল করে, 4 নম্বরে হচ্ছে ফরেন কারেন্সিটাকে ঠিক করে, মানে ফরেন কারেন্সিটাকে ডিল করে, 5 নম্বর হচ্ছে গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করে, কমার্শিয়াল ব্যাংকারের লেন্ডার অফ লাস্ট রিসোর্ট হিসেবে কাজ করে, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটাকে এনশিওর করে। আপনারা দেখবেন সেন্ট্রাল ব্যাংক কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের মানে গৃহায়নমূলক কাজ করে, তারপরে বন্যা দুর্গতদের সহযোগিতা করে, এরকম কাজও করে। সো এগুলিও কিন্তু সেন্ট্রাল ব্যাংকের অ্যাক্টিভিটির মধ্যে আসবে। মোটামুটি ধারণা রাখা, যদি কোনো কারণে কাকতালীয়ভাবে চলে আসে যাতে অ্যান্সার করতে পারি। ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক কোন কোন ফাংশন অ্যাপ্লাই করে? কমার্শিয়াল ব্যাংকগুলি প্রথমে অ্যাকসেপ্ট ডিপোজিট, প্রোভাইড লোন, এটা তো আমরা সবাই জানি। এর বাইরে এজেন্সি সার্ভিস প্রোভাইড করে, বিভিন্ন কাস্টমারকে কাস্টমারের হয়ে বিভিন্ন কাজ করে, অনলাইন ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করে, ক্রেডিট কার্ড প্রোভাইড করে, মিউচুয়াল ফান্ড ম্যানেজ করে, ফরেন এক্সচেঞ্জ সার্ভিস প্রোভাইড করে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর সার্ভিস প্রোভাইড করে, ওয়েলথ ম্যানেজমেন্টের সার্ভিস প্রোভাইড করে, ইকোনমিক ডেভেলপমেন্টে কাজ করে। সো কমার্শিয়াল ব্যাংকের মূলত মেইন 2টা কাজ হচ্ছে ডিপোজিট নেওয়া, লোন দেওয়া। তার বাহিরে তারা হচ্ছে এজেন্সি কন্ট্রাক্টের মতো এজেন্সি হিসেবে কাজ করে, অনলাইন ব্যাংকিং করে, ক্রেডিট কার্ড ম্যানেজ করে, ফরেন এক্সচেঞ্জ সার্ভিস প্রোভাইড করে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং রিলেটেড অ্যাক্টিভিটিস কভার করে। এর পরে প্রশ্ন হচ্ছে
মানে ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের মধ্যে পার্থক্য কি? ইসলামী ব্যাংকও তো একটা পার্ট দেখে আসছি। ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংক দুইটা ব্যাংক। ইসলামী ব্যাংক হচ্ছে ইসলামিক নিয়ম নীতি, শরিয়ার নিয়ম নীতি অনুযায়ী যে সকল ব্যাংক পরিচালিত হয় তাদেরকে ইসলামী ব্যাংক বলে। কনভেনশনাল ব্যাংকগুলির ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নীতি নাই, তারা দেশের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, কোম্পানি অ্যাক্টের নিয়ম নীতি অনুযায়ী তারা ব্যাংকিং পরিচালনা করে। ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকে সুদটাকে কমপ্লিটলি হারাম বলা হয়েছে, সুদ রিলেটেড কোনো ট্রানজেকশন করা হয় না। কনভেনশনাল ব্যাংকে সুদটাকে হারাম করা হয়েছে এরকম কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া নাই। কনভেনশনাল ব্যাংক যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই ইনভেস্টমেন্ট করতে পারে, ইসলামী ব্যাংক এরকম করতে পারে না। ইসলামী ব্যাংক স্পেসিফিক প্রোডাক্টের বাহিরে যেগুলি শরিয়া বহির্ভূত প্রোডাক্ট, যেমন অ্যালকোহল, গ্যাম্বলিং, ড্রাগস, এদের ক্ষেত্রে ইসলামী ব্যাংক কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা ট্রানজাকশন করতে পারে না, বিজনেস রিলেশনশিপ করতে পারে না, যেটা কনভেনশনাল ব্যাংক পারে। জাকাত একটা ওয়ার্ড আছে যেটা ইসলামী ব্যাংকের প্রফিটের সাথে রিলেটেড, অর্থাৎ প্রফিটের একটা নির্দিষ্ট অংশ জাকাত দেওয়ার নিয়ম প্রচলিত রয়েছে। কনভেনশনাল ব্যাংকে এরকম জাকাত দেওয়ার কোনো নিয়ম নাই। সো কনভেনশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংকের মধ্যে যদি পার্থক্য আসে, আমি এই পার্থক্যগুলির মধ্যে থেকে লিখে দিলে হবে। কনভেনশনাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের মধ্যে যদি পার্থক্য আসে, কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক আমি আমার মতো করে লিখে দিলে হবে। মার্চেন্ট ব্যাংক ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে যদি পার্থক্য আসে, এখানে আমরা যেটা বলেছি লিখলেই হবে। ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য মধ্যে যদি পার্থক্য আসে, আমরা যেভাবে বলেছি ওইভাবে লিখলেই হবে। মোটামুটি ব্যাংক রিলেটেড অ্যাক্টিভিটিতে এইটুকু হচ্ছে আমাদের রেগুলার আলোচনা, যে আলোচনাটা কমপ্লিটলি এই আলোচনাটা কমপ্লিটলি সিঙ্গেল কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ব্রড কোয়েশ্চেন আসবে না। কোয়েশ্চেন নাম্বার 2, এক্সপ্লেন ব্যাংকার এন্ড কাস্টমার রিলেশনশিপ, এটা ব্রড কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ব্যাংকার এবং কাস্টমারের রিলেশনশিপ, আমরা জানি ব্যাংকার এবং কাস্টমারের মধ্যে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুযায়ী রিলেশনশিপটা ক্রিয়েট হয়, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেনিং এর রাইটসটা আসে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুযায়ী। এই এতে বলা হয়েছে যে এক্সপ্লেন ব্যাংকার অ্যান্ড কাস্টমার রিলেশনশিপ। ব্যাংকার এবং কাস্টমার রিলেশনশিপের মধ্যে প্রথম হচ্ছে রিলেশনশিপ অফ ডেটর অ্যান্ড ক্রেডিটর। আমরা জানি ডেটর এবং ক্রেডিটর, দাতা এবং মানে ঋণদাতা ঋণ গ্রহীতা। Banker accept deposit of money from his customer for the purpose of lending and investment and repay it on deposit as per the terms of the contract of deposit. The depositors are creditor and the bank is the debtor. দুইটা স্টেপ ক্রিয়েট হয়, এখানে একটু খেয়াল রাখতে হবে। ডেটর মানে যিনি টাকা, মানে যিনি ঋণী, আর যিনি মানে সোজা কথা পাওনাদার ইংরেজি হচ্ছে ক্রেডিটর, আর দেনাদার ইংরেজি হচ্ছে ডেটর। তাহলে ব্যাংক দুইটা কাজ করে, কাস্টমারের কাছ থেকে ডিপোজিট নেয়, আবার একজনকে লোন দেয়। ব্যাংক ডেটর এবং ক্রেডিটর দুইটা রোলই প্লে করে। ব্যাংক যখন কাস্টমারের কাছ থেকে ডিপোজিট নেয় তখন ব্যাংক হয় ডেটর, কারণ কাস্টমার তখন ফান্ডটা দেয়। আর ব্যাংক যখন আবার লোন দেয় কাউকে, তখন ব্যাংক হয়ে যায় আবার ক্রেডিটর। তার মানে ডিপোজিট নেওয়ার সময় ব্যাংক হচ্ছে ডেটর, আর ইনভেস্টমেন্ট করার সময় ব্যাংক হচ্ছে ক্রেডিটর। সো ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকার এবং কাস্টমারের মধ্যে ডেটর এবং ক্রেডিটর রিলেশনশিপটা বিদ্যমান থাকে। রিলেশনশিপ অফ ট্রাস্টি অ্যান্ড বেনিফিশিয়ারি, ট্রাস্টি অ্যান্ড বেনিফিশিয়ারি রিলেশনশিপটাও ব্যাংকারের মাধ্যমে সাধারণত দেখা যায়। এখানে ব্যাংক সাধারণত ট্রাস্টি হিসেবে কাজ করে, কারণ ব্যাংক কাস্টমারের বিভিন্ন ট্রাস্টেড গুডসকে তারা রিটেইন করে, মানে সেভ করে রাখে, জন্য ব্যাংক এখানে ট্রাস্টি, আর যিনি এটা সুবিধা নেয় তাকে বেনিফিশিয়ারি বলা হয়। রিলেশনশিপ অফ লেজর অ্যান্ড লেজি, when a customer hires a safe deposit locker from the bank, the relationship between bank and the customer is lessor and lazy. লেজর অ্যান্ড লিজি কথাটার মানে হচ্ছে, আমি যদি কোনো জিনিস লিজ নেই, সেটা কোনো জমি, কোনো বক্স, কোনো অ্যাসেট যদি লিজ নেই, তখন আমাকে বলা হবে লিজি। যিনি লিজ নেন তাকে বলা হয় লিজি, আর যার কাছ থেকে লিজ নেয় তাকে বলা হয় লেজর। আমাদের যে ডিপোজিট বক্স থাকে, অর্থাৎ 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 সিকিউরিটি বক্স থাকে, হ্যাঁ, যেটাকে আমরা কি বলি, লকার বলি। লকারটা আমার, আমি তার কাছে ভাড়া দিই, এই জন্য ব্যাংক হচ্ছে সেখানে লেজর, আর যিনি ওই লকারটা ভাড়া নেন তাকে বলা হয় লিজি। প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট, আমরা অনেক সময় ব্যাংক বিভিন্ন অ্যাক্টিভিটিতে এজেন্ট হিসেবে কাজ করে। কাস্টমার একটা চেক দিয়েছে, দিয়ে বললো যে এই ব্যাংক থেকে চেকটা ক্লিয়ারিং করে ধরায় পাস করান, পাস করে আমার অ্যাকাউন্টে টাকা দেন, আমি ব্যাংকের হয়ে
এজেন্সি কন্ট্যাক্টের মাধ্যমে ব্যাংকে মানে কাস্টমারের এজেন্ট হয়ে আমি তখন তার কাজটা করে দিই। এই অবস্থায় আমি হচ্ছে এজেন্ট, কাস্টমার হচ্ছে প্রিন্সিপাল। রিলেশনশিপ অফ অ্যাসাইনি অ্যান্ড অ্যাসাইনর। অ্যাসাইনি অ্যান্ড অ্যাসাইনরটা অনেক মানে এক রকমের লেখে, SIGNOR লেখে, অনেক জায়গায় NERও লেখে। এই যে দেখেন এখানে NOR লিখছি। অ্যান অ্যাসাইনর ইজ এ পারসন হু ট্রান্সফার হিজ সিকিউরিটি রাইটস টু লেন্ডার অ্যাজ এ কোলেটারাল। যখন আমরা কাস্টমারের কাছ থেকে কাস্টমারকে ঋণ দিই, তার বিনিময়ে কাস্টমারের কাছ থেকে যখন কোনো মর্গেজকৃত অ্যাসেট নেই, তখন সেই অ্যাসেটটা কাস্টমার আমার নামে অ্যাসাইন করে দেয় মানে আমাকে এম্পাওয়ার দেয়, যদি কোনো কারণে প্রয়োজন হয় আমি যাতে সেটা সেল করতে পারি। সো ব্যাংকার এবং কাস্টমারের মধ্যে অ্যাসাইনি এবং অ্যাসাইনর এই রিলেশনশিপটা ক্রিয়েট হয়। বেইলর অ্যান্ড বেইলি। Bailment refers to a delivery of goods by one person to another for some purpose under a condition that the goods to be returned to depositor when the purpose is accomplished, or otherwise deposits of according to the direction to the people while delivering the goods. Normally, বেইলর এবং বেইলি এই রিলেশনশিপটা ক্রিয়েট হয় যে যখন আমি কোনো একটা কাস্টমারের কোনো জিনিস আমার কাছে নিলাম এবং আমি এটা আমানত হিসেবে নিয়ে কোনো একটা নির্দিষ্ট সময় পর আমি সেটা কাস্টমারকে ফেরত দেওয়ার কমিটমেন্ট করি, তখন কাস্টমারের সাথে আমার বেইলর এবং বেইলি রিলেশনশিপটা ক্রিয়েট হয়। কাস্টমার এবং ব্যাংকার রিলেশনশিপের মধ্যে মোটামুটি এই ছয়টা, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, মোটামুটি ভালো করে পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। 3 নাম্বার, এক্সপ্লেন দ্য ব্যাংকার্স রাইট অ্যান্ড অব্লিগেশনস। ব্যাংকারের রাইট এবং অব্লিগেশনস গুলি কি? লর পার্টে না, এটা প্র্যাকটিসের পার্টের জন্য ইম্পর্টেন্ট। রাইটস অফ ব্যাংকার, একটা ব্যাংকারের কি কি রাইটস থাকে? ব্যাংকারের রাইটস থাকে ব্যাংকার রাইটস টু লিয়েন, ব্যাংকার রাইটস টু সেট আপ, ব্যাংকার রাইট টু অ্যাপ্রোপ্রিয়েট পেমেন্ট, রাইট টু চার্জ ইন্টারেস্ট অ্যান্ড কমিশন, রাইট আন্ডার গার্নিশি অর্ডার। ব্যাংকারের রাইট হচ্ছে এই কয়টা। লিয়েন করা রাইট মানে কি জিনিস? লিয়েন করা রাইট মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি, আমার এখানে কোনো অ্যাকাউন্ট আছে এবং এই অ্যাকাউন্টের সাথে এই অ্যাকাউন্টটা মেনটেন করার জন্য তার কোনো গুডস অথবা অন্য কোনো FDR অন্য কোনো জিনিস আমার কাছে লিয়েন রাখা, জমা রাখার প্রসেসটাকে ব্যাংকার্স রাইট বলা হয়। এই ব্যাংকার্স রাইটটাকে 3টে অঙ্কে ভাগ করা হয়। একটা হচ্ছে রাইট অফ পার্টিকুলার লিয়েন। পার্টিকুলার লিয়েন মানে এটাকে অর্ডিনারি লিয়েনও বলা হয়। স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক লিয়েন রাখলে সেটাকে পার্টিকুলার লিয়েন বলা হয়। জেনারেল লিয়েন মানে হচ্ছে আমি একটা কাজের জন্য যখন আমার অ্যাকাউন্টে যত জিনিস আছে সকল কি জিনিসকে একত্রে লিয়েন করলে সেটাকে জেনারেল লিয়েন বলা হয়। ব্যাংকার্স লিয়েন হচ্ছে আরেকটা স্পেশাল লিয়েন, যে এটা কিন্তু আবার সংক্ষিপ্ত প্রশ্নে আসে। ব্যাংকার্স লিয়েন হচ্ছে যে ব্যাংকার তার নিজস্ব ক্ষমতা বলে কাস্টমারের লিয়েন পাওয়ারটার উপর নিজের যে পাওয়ার, এক্সেসিভ পাওয়ারকে অ্যাপ্লাই করে, সেটাকে ব্যাংকার্স লিয়েন বলা হয়। একটা এক্সাম্পল বলা আছে, এই কাস্টমার হ্যাজ এ FDR অ্যামাউন্ট BDT এত লাক্স এত at X bank. He has given a collateral for enjoying a loan facility from the bank. After defaulting of the loan, bank is not able to regain full default amount by selling security as collateral. Now bank has a power. ব্যাংকের পাওয়ার আছে ওই FDRটা লিয়েন করে সেখান থেকে সেটাকে এনক্যাশ করে ফেলতে। ব্যাংকার রাইট টু সেট আপ। রাইট টু সেট আপ মানে হচ্ছে অনেক সময় ব্যাংকে কাস্টমারের একটা অ্যাকাউন্টের সাথে অন্য অ্যাকাউন্টও জড়িত থাকে। দেখা গেল যে তার যে লোন অ্যাকাউন্ট যেটা সেখানে টাকা নেই কিন্তু তার সেভিংস অ্যাকাউন্টে টাকা আছে, তখন তার সেভিংস অ্যাকাউন্টটাকে ট্র্যাক করে সেখান থেকে ফান্ড নিয়ে আমি লোনটা অ্যাডজাস্ট করার পাওয়ার ব্যাংকারের অনেক সময় থাকে, এটাকে ব্যাংকার সেট অফ বলা হয়। ব্যাংকার্স রাইট টু অ্যাপ্রোপ্রিয়েট পেমেন্ট, যথা নিয়ম অনুযায়ী চেক সাবমিট করলে সেটা পেমেন্ট করার রাইট আছে ব্যাংকারের। ব্যাংকার রাইট টু চার্জ ইন্টারেস্ট অ্যান্ড কমিশন, বিভিন্ন কাজ করে দিছি তার জন্য যদি কোনো চার্জের ইস্যু থাকে সেটা চার্জ করতে পারে ব্যাংকার। ব্যাংকার রাইট টু গার্নিশি অর্ডার, কোর্ট থেকে যদি ব্যাংকারকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় যে অ্যাকাউন্টের ফান্ডটাকে সিজ করো বা এটা এতদিন হোল্ড করো, ব্লক করো, ব্যাংকার সেই রেসপন্সিবিলিটি পালন করার রাইট রয়েছে। এবং সেই রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে যদি কাস্টমারের ফান্ডটা সে সিজ করে, ব্লক করে, সেজন্য ব্যাংকারকে দোষী বা দায়ী করা যাবে না। ব্যাংকারের এতক্ষণ পড়েছি রাইট, এবার হচ্ছে ব্যাংকার্স অব্লিগেশনস। ব্যাংকার্স অব্লিগেশনস, অব্লিগেশনস এর মধ্যে প্রথম কথা, ব্যাংকার্স অব্লিগেশন টু অনার কাস্টমার চেক, চেক অনার করা। লাইবিলিটি টু রংফুল ডিসঅনার অফ চেক, ডিসঅনার কোনো যদি মানে ডিসঅনার করি সেটা রাইট ওয়েতে, রংফুল ডিসঅনার করলে সেটার জন্য ব্যাংকার লাইবিল হবে। ব্যাংকার অব্লিগেশন টু মেনটেন সিক্রেসি অফ কাস্টমার, কাস্টমার অ্যাকাউন্টে সিক্রেসি মেনটেন করা, এটা কাস্টমার অব্লিগেশনস। ব্যাংকার অব্লিগেশন টু মেনটেন এ প্রপার রেকর্ডস, যথাযথ নিয়মে
রিপোর্ট এবং রেকর্ডিংগুলি রাখাটাও ব্যাংকারের অব্লিগেশনস। ওয়াই ব্যাংকার অ্যান্ড কাস্টমার রিলেশনশিপ উড বি টার্মিনেটেড, কখন হয়? তোমার রিকোয়েস্ট করলে, আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট থাকলে, ডেথ হলে, ইনস্যানিটি হলে, কাস্টমারের ইনসলভেন্সি হলে, আনডিজেবল কাস্টমার হলে, অথবা গার্নিশি অর্ডার প্রাপ্ত হলে সেই কাস্টমারের রিলেশনশিপটা আমার টার্মিনেট করতে হয়। মোটামুটি এতটুকু যদি আমরা আজকে পড়ি মোটামুটি হবে। এইখান পর্যন্ত আমাদের এইটুকু পর্যন্ত আমরা নিচের দিকে পরের দিকে যাব, এটা আবার অন্য পার্ট, চেকের পার্টের সাথে চলে আসবে। আমরা নেক্সট ক্লাসটা নিব। নেক্সট ক্লাসের মধ্যে আমরা কভার করব হচ্ছে চেকের পার্ট, চেক ক্রসিং, এন্ডোর্সমেন্ট, ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস, মাইনর অ্যাকাউন্ট, তারপরে আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে ডরমেন্ট অ্যাকাউন্ট, ডুপ্লিকেট পে অর্ডার ইস্যু, তারপরে হচ্ছে রেগুলার পে অর্ডার ইস্যু, অ্যাকাউন্ট ক্লোজিং ইনস্ট্রাকশন, এগুলি নিয়ে আমরা পড়বো নেক্সট ক্লাস। নেক্সট ডে যে ক্লাসটা থাকবে সেটা আপনাদের আর আজকে হচ্ছে 4 নাম্বার পর্যন্ত মোটামুটি পড়ে নিলেই হবে। নেক্সট ডেতে আমাদের এখানে পেইং ব্যাংকার এদিকে কয়েকটা রোল আছে, এগুলিকে আমরা কনসাইজ করে সবটুকু মিলিয়ে আমরা 10 12 বা 15টা প্রশ্ন দিবে মোটামুটি প্র্যাকটিসের এই সেটটা কভার করে ফেলবো। এটাতে আমরা খুব বেশি মানে টাইম ওয়েস্ট করব না, কারণ প্র্যাকটিসের এখান থেকে কোয়েশ্চেন আসে কম। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? ভাইয়া আর মার্চেন্ট একটা ব্যাংকটা যদি কোয়েশ্চেন ছিল। একটু আবার বলতেন। মার্চেন্ট ব্যাংক? মার্চেন্ট? জি জি মার্চেন্ট। আচ্ছা, মার্চেন্ট ব্যাংক হচ্ছে যে সকল ব্যাংক সাধারণত বিভিন্ন তার অধীনস্থ আহ, মানে বিজনেস অথবা লাইসেন্সপ্রাপ্ত অন্য প্রতিষ্ঠানগুলিতে জন্য 4 ধরনের কাজ করে থাকে। সেই 4 জনের কাজ হচ্ছে, 1 নম্বর হচ্ছে শেয়ার ইস্যু করার কাজ করে, 2 নম্বর হচ্ছে আন্ডার রাইটিং এর কাজ করে, 3 নম্বরে হচ্ছে তার পোর্টফোলিও ম্যানেজ করে, 4 নম্বরে হচ্ছে তাকে বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিতে অ্যাডভাইজারি ডিসিশন প্রদান করে। এই 4টা কাজ যে প্রতিষ্ঠানগুলি করে তাদেরকে মার্চেন্ট ব্যাংক বলা হয়। এখন শেয়ার ইস্যুয়েন্স মানে হচ্ছে শেয়ার ইস্যু করার যত প্রসিডিউর আছে সেটাকে তারা এক্সিকিউট করে। আন্ডার রাইটিং মানে কোনো কোম্পানির যতটুকু শেয়ার অবিকৃত থেকে যাবে সেটুকু তারা কিনে নেওয়ার কমিটমেন্ট করাটাকে আন্ডার রাইটিং বলে। পোর্টফোলিও মানে হচ্ছে কোনো একটা কোম্পানির বড় বিজনেসের যত ধরনের বিজনেস লাইন আছে সকল ধরনের বিজনেস লাইনের বিজনেসকে এক করে ডিসিশন মেক করার প্রসেসটাকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট বলে। এবং অ্যাডভাইজারি মানে হচ্ছে যদি ধরেন কোনো বিজনেস প্রতিষ্ঠান নতুন একটা অর্গানাইজেশন বা নতুন কোনো জায়গায় ফাইন্যান্স করতে চায়, তাহলে সেই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে তার ইস্যুটা কি থাকবে, তার রোলটা কি থাকবে সেই ব্যাপারে ডিসকাশন করা। এই 4টা কাজ করে যে ব্যাংক তাকে বলা হয় মার্চেন্ট ব্যাংক। ওকে। তার একটা কোয়েশ্চেন ছিল। জি। আমাদের ল অ্যান্ড প্র্যাকটিসে গতবার ম্যাথ আসছিল, হুম। তো এবার কি আমরা ম্যাথ সাইডটাও ম্যাথ একটু প্র্যাকটিস দেখবো? করব, অবশ্যই করব। হ্যাঁ। একটু শুরুর দিকে করলে মনে হয় না, ভালো শুরুর হয়, দিকে আমরা করব যারা না, বাকি। কারণ হচ্ছে আমাকে একটু সময় দিতে হবে। 6 নাম্বার ক্লাসের পরে মানে আমরা 6 নাম্বার ক্লাস পর্যন্ত একটু কনসেপচুয়াল জায়গাগুলি সব ক্লিয়ার করব। 6 নাম্বার ক্লাসের পরে আমাদের আরো 4টা ক্লাস থাকবে, যার মধ্যে একটা ক্লাস আমরা শোনা পার্থক্যগুলি নিয়ে আলোচনা যাচ্ছে করব, একটা ক্লাস না। ম্যাথ কেস স্টাডি নিয়ে আলোচনা করব, একটা ক্লাস সিঙ্গেল কোয়েশ্চেন ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করব। মানে আগে আমাদের ফাউন্ডেশনটা ঠিক হোক, দেন উই উইল প্র্যাকটিস আদার থিং। ঠিক আছে? আদারওয়াইজ জি স্যার। আপনাদের কাছে ক্লাসটা ইন্টারেস্টিং হবে না। ওকে। আমি ঠিক ক্লাসটা আছে? শেষ করে ওকে, তাহলে আমরা স্যার ক্লাস আমি শেষ করব, বাট আনফরচুনেটলি আমি ঠিক বুঝতে পারছি না আপনারা অ্যাকাউন্টিং এ যারা আছেন, আমরা কি অ্যাকাউন্টিং ক্লাসটা এখন নিব? সন্ধ্যার পরে। জি ভাইয়া, অ্যাকাউন্টিং এখন হবে না। আমি আসলে রমজানের সময় আপনারা সবাই কি স্যার পার্টিসিপেট করতে পারেন তাহলে স্যার একটু ঠিক। নামাজের ব্রেক দিয়ে দেন মনে হয়, শুরু করাটা মনে হয় ভালো হতো। নামাজের তাহলে আমরা একটা কাজ করি, আপনাদের তো জি। আলহামদুলিল্লাহ কারো খাবার দাবার নাই, এখন 1টা 15 বাজে, আমরা 1:45-এ শুরু করি, তাহলে গোসল নামাজ বা এই ফাইন। জায়গাগুলি সবার মোটামুটি খাবার হবে। দিব? ঠিক আছে ভাইয়া, কিন্তু জি, ইফতারের আগে মানে ক্লাসটা শেষ করে দিন, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা, আমরা 1:45-এ দেই, 1:45 থেকে স্টার্ট হবে, আমরা 2:45 পর্যন্ত ক্লাস নিব। ঠিক আছে? জি শিওর শিওর। জি ওকে, জাস্ট শার্প 1:45-এ সবাই জয়েন করে ফেলবেন, লেট করবেন না, আমি শার্প 1:45-এ স্টার্ট করব। থ্যাংক ইউ।